ট্যাক্স জাস্টিসের কথা বলেছেন। আমরা উপস্থাপনার মধ্যে উল্লেখ করেছি এবং সেখানেও দেখিয়েছি যে কোথায় কোথায় অসামঞ্জস্যপূর্ণতা রয়েছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে কর হার কমিয়ে এবং উঠিয়ে দিয়ে শূন্য করে ইত্যাদি করে কিন্তু একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি শুরুতেই যেটা আপনার প্রথম যে আয়কর, ব্যক্তি আয়করের দিকে যেটা আমি উপস্থাপনার সময় বলেছি যে এই যে আপনার স্ল্যাবগুলা পুনর্বিন্যাস করা হলো করের, সেইখানে এই পুনর্বিন্যাসের ফলে যে 5% করে বাড়লো প্রত্যেকটা স্ল্যাবে, কারা সবচেয়ে বেশি এখানে হলো ক্ষতিগ্রস্ত কিংবা কর কাদেরকে উপর যে বেশি পড়বে? মধ্যম আয়, উচ্চবিত্তদের ওখানে কম হচ্ছে, প্রবৃদ্ধিটা 7.6%। মধ্যম যেটা বললাম যে 10 লাখ 15 লাখ টাকা, তাদের তো 16.7% বাড়বে। আর যাদের 6 লাখ টাকা তাদের পড়ছে 12.6%। সুতরাং এইখানে পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তো আমরা দেখছি না যে এটা মধ্যবিত্তের উপরই যে চাপটা পড়ছে। সেখানে কিভাবে আমি বলবো যে এইখানে ট্যাক্সের ক্ষেত্রে সুবিচার হয়েছে? আরেকটা হচ্ছে যে দেখেন, এখানে একটা চেষ্টা করা হয়েছে যৌক্তিকভাবেই, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের আমদানি শুল্ক কমানো হয়েছে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে একটা তো গ্র্যাজুয়েশন আছে, তারপরে হচ্ছে যে শিল্পের জন্য, উৎপাদনের জন্য কাঁচামাল আমদানির ক্ষেত্রে সেটা দিবে, স্বস্তি দিবে এবং এই কাঁচামাল ব্যবহার করে অনেকে রপ্তানি করে থাকে, তাদের সুবিধা হবে। কিন্তু এটা আবার দেখা যাচ্ছে যে যারা দেশীয় উৎপাদন করে তাদের ক্ষেত্রে কিন্তু ওই দেশীয় আমদানির ওই কাঁচামাল তো আর আমদানি হবে না, অনেক পণ্যই আমদানি হতে থাকবে। তখন দেশীয় উৎপাদকরা একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে যেতে পারে যে সস্তায় যদি আমদানি হতে থাকে তাহলে দেশীয় শিল্প একটা প্রতিযোগিতার মধ্যে পড়বে এবং একটা তারা বাজার হারাতে পারে যদি কম পণ্য প্রতিযোগিতা টিকে না রাখতে না পারে। তো এই জন্য তাদের উপর একটা প্রেশার চাপ থাকবে। আর আরেকটা হচ্ছে আপনারা দেখবেন যে এখানে যে নিম্নতম করের ক্ষেত্রে একটা ইউনিফর্ম সব জায়গায় একটা ন্যূনতম কর এলাকার নির্বিশেষে এটা হচ্ছে 5,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। আগে যেটা আপনার 3,000 থেকে 5,000 টাকা এটা এলাকা ভেদে ভাগ করা হয়েছিল। এখানে সবাইকে একভাবে করে দেওয়া, এটা একটু বৈষম্য রয়েছে। কারণ কি দেখেন, ঢাকা একটা বড় শহর, সেই তুলনায় অন্যান্য ঢাকার বাইরের অন্যান্য জেলাগুলিতে তো সবার একই রকম ইনকাম না, আবার একই রকমভাবে তারা সরকারি সেবাগুলি নিয়ে থাকে না। তো সুতরাং একভাবে যদি সবাইকে আমি ক্যাটাগরাইজ করি, একইভাবে তাদের উপরে কর ভারটা দিই, তাহলে তো সেটা বৈষম্যের দিক থেকে যুক্তিযুক্ত হলো না, বৈষম্যমূলকই রয়ে গেল। সেটাকে আমরা কিভাবে জাস্টিস বলবো, কর ন্যায্যতা বলবো? তো এরকম আরও কিছু কিছু এরিয়া আমি স্পেসিফিকভাবে উদাহরণ দিয়ে কয়েকটা বললাম যে কর ন্যায্যতার ক্ষেত্রে এখানে ঘাটতি রয়েছে। আরও অনেক প্রশ্ন, কতগুলি কিন্তু অনেক বলা হয়েছে। আর দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে মূল্যস্ফীতির ব্যাপারে আপনি একজন বলেছেন যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তারা পারলে বাংলাদেশ কেন পারছে না? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু অনেক দিন পরে আমাদের একটা সমস্যা রয়ে গেছিলো যে আমরা সমস্যাটাকে স্বীকার করি না, উই ডো নট রিকগনাইজ দ্য প্রবলেম, যে না মূল্যস্ফীতি কিছু না, কিংবা সমস্যা আছে এটাকে এড়িয়ে চলার সরকারি নীতি নির্ধারণ পর্যায় থেকে এটাকে অনেকদিন পর্যন্ত রেকগনাইজ করা হয়নি। সেটার প্রতিফলন কী হয়েছে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলো, সংকোচনমূলক মুদ্রানীতি, সেটা না করে এই যে 9.6 করে রাখা সুদের হার, মূল্যস্ফীতির হার 10%, আপনার লেন্ডিং হার হচ্ছে 9%। তো সস্তা টাকা তো বাজারে যাবেই, এইরকম একটা অনেক দিন পর্যন্ত করা হয়েছে, এটা একটা। তারপরে যখন আমরা দেখি যে মূল্যস্ফীতির কমানোর জন্য মুদ্রানীতিটাকে সংকোচনমূলক করা হলো, এই সরকার, এই কেন্দ্রীয় ব্যাংক করলো, তারপরে কিন্তু এককভাবে মুদ্রানীতি সফল হতে পারে না যদি রাজস্ব নীতিটাও সংকোচনমূলক না হয়। তার পাশাপাশি বাজার ব্যবস্থাপনা, বাজার মনিটরিং, এই যে কৃষক থেকে বাজার পর্যন্ত যে আসে সেখানে চাঁদাবাজি, তা এই ধরনের, কিংবা একসাথে করে যোগ সাজস করে দাম বাড়ানো, এই সমস্ত যদি না বন্ধ হয়, অর্থাৎ বাজারের এফিসিয়েন্সি, দক্ষতা না বাড়লে, সব কিছু একসাথে যদি কাজ না করে, তাহলে আপনার এই পলিসিটা খুব কার্যকরী হয় না। এখন দেখুন কমছে মূল্যস্ফীতির হার, কিন্তু খুব ধীর গতিতে। সুতরাং কত ভালোভাবে নীতিমালাগুলি সঙ্গতিপূর্ণ হয় এবং কত এফিসিয়েন্টলি কাজ করে, এটার জন্য এই জন্যই আমরা পিছিয়ে রয়েছি।
আরেকটা হচ্ছে ব্যাংকের কথা বলছেন যে এখানে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে এবং ব্যাংকের খাতে এত সমস্যা, তারপরে কিভাবে দুজন কি দুইভাবে করছে কিনা না। দেখেন এখানে কিন্তু বলা আছে যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স করা হয়েছে, সেটার রেফারেন্স আছে। এবং ব্যাংকিং খাতে যে সমস্ত, আমি বলবো যে অর্থনীতিতে যে সমস্ত পদক্ষেপগুলি ভালো ভালো পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তার অন্যতম পদক্ষেপগুলি কিন্তু ব্যাংকিং খাতে নেওয়া হচ্ছে, কারণ এটা একটা ভঙ্গুর খাত ছিল, সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমেটিক সেক্টর ছিল। তো সেই দিক থেকে এটা শুরু থেকেই অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুরু থেকে ব্যাংকের বোর্ডগুলোকে ভেঙে দিয়ে নতুন পরিশোধ করা, সেটা থেকে শুরু করে তারপরে যে মন্দ ঋণগুলি রিস্ট্রাকচার করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া, এগুলো এবং ব্যাংক রেজুলেশন অ্যাক্ট অর্ডিন্যান্স যেটা করা হয়েছে সেটার অধীনে এখন কি করা হবে যে দুর্বল ব্যাংকগুলিকে শক্তিশালী ব্যাংক, ভালো অপেক্ষাকৃত ভালো ব্যাংকের সাথে মার্জ করা হবে, সরকার অধিগ্রহণ করবে সেটাকে, তারপর লাভজনক করে সেটাকে আবার ব্যক্তি খাতে দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে যারা আমানতকারী তাদের যাতে আমানতের উপরে কোনো ক্ষতি না হয়, তাদের আমানত যাতে ইনট্যাক্ট থাকে সেটার নিশ্চয়তা দেওয়া হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমানতের ক্ষেত্রে কিন্তু 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। এই ধরনের সংস্কারমুখী অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকের স্বাস্থ্য যেগুলো খুবই খারাপ সেগুলো কিন্তু বেছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে অডিট করা হচ্ছে আন্তর্জাতিকভাবে উন্নত মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলি দিয়ে। তো এগুলোর পরে একটা বিরাট প্ল্যান আছে, পরবর্তীতে একটা মার্জিং একটা অপশন, তারপরে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এগুলোর বিস্তারিতভাবে বলা আছে। সুতরাং এটা আশা করা হচ্ছে যে ব্যাংকিং খাতের স্বাস্থ্যটা এই ধরনের সংস্কার যদি চলমান থাকে তাহলে উন্নতি হবে। এবং এইখানে সমস্যা তো সব ব্যাংকে না, কিছু কিছু ব্যাংক ভালো করছে। তো সেই জন্য এখানে ব্যাংক থেকে, এবং ব্যাংক খাতই হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যের অর্থায়নের একটা অন্যতম উৎস, কারণ আমাদের পুঁজিবাজার তো ডেভেলপ না। তো সেই জন্যই এখানে বলা হচ্ছে যে ব্যাংক থেকেই তো সুবিধাটা দেওয়া হবে, এবং ব্যাংকে যে এই পরিমাণ টাকা নাই সেটাও না। বিষয়টা হচ্ছে যে এটার আর নিচে নেওয়া যাবে না, পতনটাকে বন্ধ করা হয়েছে, এটার দিকে উপরের দিকে নেওয়া হবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে ওনারা তো প্রস্তাব দিয়েছেন, এটা এমন যে দুটো যে সেপারেটভাবে নেওয়া হয়েছে সেটা আমার কাছে প্রতিভাত হচ্ছে না। আর এই তো আর হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আগেই উত্তর দেওয়া হয়ে গেছে, আমি এখানেই শেষ করতে চাই। আপনারা অনেকক্ষণ থেকে এই আলোচনার মধ্যে ছিলেন, প্রায় 2 ঘন্টা হতে চলেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে যারা অনলাইনে যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি, এবং আমার সহকর্মীরা যাদেরকে নাম বলে পরিচয় করে দিতে পারলাম না, আমি দুঃখ প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি।